3 বছর মেয়াদী প্রকল্প নিচ্ছে ইসি। 218 কোটি টাকা দেবে, সহায়তা দেবে ইউএনডিপি। অনিপত্তির জন্য ইউআরডিপিকে চিঠি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখছে না বিএনপি। বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার অভিযোগ। বড় সংস্কার গেলে নির্বাচন বাধাগ্রস্তের শঙ্কা সিপিবির। ঐক্যমতে পৌঁছাতেই কাজ করছে কমিশন, জানালেন আলী রিয়াজ। রমনা বটমূলে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি যাবজ্জীবন, অন্যদের 10 বছর করে জেল, হাইকোর্টের রায়। জামায়াতের আপিলের পরবর্তী শুনানি কাল। আদালতের রায়ে দলে নিবন্ধন বাতিল ইতিহাসে প্রথম, মন্তব্য প্রধান বিচারপতির। দ্রুত বিচার শেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের। 14 দল ও জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনার তাগিদ। এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করার অভিযোগ দিল্লির। উদ্বেগ জানিয়ে দ্রুত নির্বাচন দাবি। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউএনডিপির সহযোগিতায় 3 বছর মেয়াদী প্রকল্প নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পে 218 কোটি টাকা অর্থায়ন করবে সংস্থাটি। মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট নামের এই প্রকল্পের মাধ্যমে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ, অংশীজনদের সঙ্গে সেমিনার, সিভিক ভোটার এডুকেশন ও নির্বাচনের লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখছে না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গোষ্ঠীর স্বার্থ রক্ষায় দেশকে আরও একদিকে নিয়ে যেতে দেওয়া হবে না। এদিকে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে রক্ষা করে ভারত বাংলাদেশকে আরেকটি কাশ্মীর বানাতে চায়। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে আয়োজন করা হয় গোলটেবিল বৈঠকের। বৈঠকে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিস্তার পানি সমস্যা ভারতীয় আধিপত্যের অংশ মন্তব্য করে বলেন, ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য বিপর্যয় ডেকে আনবে। সামগ্রিকভাবে আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। রাজশাহী আমাদেরই এলাকা, আমরা যে এলাকায় আমরা থেকেছি, এই ফারাক্কা বাঁধের ব্যাপারে বলেছি প্রাকৃতিক হবে, বিপর্যয় দেখা দেবে, হচ্ছেও তাই। কিছুদিন পানি খুললে পড়ে আপনার যে পানিটা আমরা পাচ্ছি সেখানে আর্সেনিকে ভর্তি। একই অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের সম্পদের উপর সুপার পাওয়ারদের নজর পড়েছে, যার প্রভাবে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে নিয়ে যেতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার। এদিকে প্রেস ক্লাবে ডাক্তার জাফরুল্লাহর 3য় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শেখ হাসিনার মালিকানার হাত বদল হয়েছে, তাই বলে দেশের মালিকানা দেওয়া হয়নি মন্তব্য করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই। বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাউকে মালিকানা দিই নাই, যারা আগামীর বাংলাদেশে সংস্কার করবে। আর নির্বাচিত সরকার না আসলে দেশে কোনো বড় বিনিয়োগ আসবে না বলেও জানান তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। জানান, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন তিনি। আর সংলাপের শুরুতে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানে সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নেই সব দলের সঙ্গে কথা বলছে কমিশন। হাসান আল মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার সকালে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির 11 সদস্যের প্রতিনিধি দল। ঐক্যমত্য কমিশনের দেয়া 166 প্রস্তাবের বাইরে কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশের ওপর আলোচনা করে সিপিবি।
এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানে মানুষের মধ্যে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে কমিশন। একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র, একটি রাষ্ট্র যা নাগরিকদের সমানভাবে মর্যাদা দিয়ে বিবেচনা করে, তাদের অধিকারকে সুরক্ষা করে, তার পথরেখা আমরা তৈরি করতে চেষ্টা করব। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচনের দিকে যাওয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হওয়া দরকার। বাইরের নানা শক্তি আমাদের দেশকে নানাভাবে অস্থিতিশীল করতে চায় এবং আমরা সংস্কারের নামে অন্য কোনো নামে যদি কালক্ষেপণ করে নির্বাচনকে বিলম্বিত করি, কারণ নির্বাচনই হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা এবং গণতন্ত্রের ধারা এগিয়ে যাওয়া, তাহলে কিন্তু একটা ক্ষতিকর জায়গায় যাবে। সুতরাং আপনাদের দ্রুততার সাথে এবং ক্ষিপ্রতার সাথে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য যেটা করা দরকার, যেটা এই 9 মাসে হয়নি, দ্রুততম সময় করে আপনারা ওই কাজ করেন, না হলে কিন্তু এটা ঝুলে গেলে এই দায় আপনারা এড়াতে পারবেন না। নতুন করে সংবিধান রচনা, 4 মূলনীতির পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থার বিপক্ষে মত দেয় সিপিবি। অর্থনীতির দুর্বৃত্তায়ন, লুটপাটের ধারা অব্যাহত রেখে আমরা যত ভালো কথা লিখি, এইটা কোনো কার্যকরী ভূমিকা পালন করবে না। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 2001 সালের রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। আর অন্য 9 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। হুজি নেতা মুফতি হান্নান সহ 3 আসামি মারা যাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এ হামলা ছিল মানবিক ও সাংস্কৃতিক অধিকারের ওপর বড় আঘাত। সাবিনা মজুমদারের রিপোর্ট। 2 যুগ আগে 2001 সালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বৈশাখ বরণের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে প্রাণ যায় 10 জনের। এই ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালে বিচারিক আদালত 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সাজাপ্রাপ্তরা। এরপর পেরিয়ে গেছে আরও 11 বছর। অবশেষে মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল ও নিয়মিত আপিলের উপর রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা তাজউদ্দিন ও জুয়েলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। অপর 9 আসামির সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়। রায়ে হাইকোর্ট বলেন, বর্ষবরণে হামলা ছিল মুক্তচিন্তা ও প্রগতিশীল ধারণার উপর আঘাত। সাজার বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম, কিন্তু আজকে এবং অবজারভেশনে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, বিভিন্ন জায়গায় উদিচি বোমা হামলা, সিলেটে যে ব্রিটিশ হাইকমিশনের উপরে বোমা হামলা থেকে শুরু করে সেগুলো উল্লেখ করে এই মামলার মধ্যে আমরা সেগুলো পেয়েছি। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকলেও নৈতিক কারণে দণ্ড দেওয়া হয়েছে, যা যথার্থ নয় বলে জানায় আসামি পক্ষ। যে 3 জন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছিলেন, এই 3 জন কনফেশনাল স্টেটমেন্টে পরস্পর বিপরীতধর্মী কথা বলা সত্ত্বেও তাদেরকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমরা রিট টু আপিল যদি পার্টি থেকে আমরা ইনস্ট্রাকশন পাই, আমরা রিট টু আপিল ফাইল করব। এ মামলায় মাওলানা তাজউদ্দিন পলাতক আছেন, 3 জন মারা গেছেন, আর কারাগারে আছেন বাকি 10 আসামি। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে জামায়াতে ইসলামের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। আদালতে জামায়াতের পক্ষের আইনজীবী জানান, আদালতের মাধ্যমে নিবন্ধন বাতিলের ঘটনা এই উপমহাদেশে একটিও নেই। নির্বাচন কমিশন যেখানে নিবন্ধন দিয়েছে, সেখানে হাইকোর্ট তা বাতিল করা বিরল ঘটনা। সাবিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া।
গত 7 মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। সেই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল 10টা থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। পরে আদালত শুনানির জন্য বুধবার পর্যন্ত মুলতবি করেন। শুনানির এক পর্যায়ে ইতিহাসে এটাই প্রথম যেখানে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। হাইকোর্টের রায়ে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি। জবাবে জামায়াতের পক্ষের আইনজীবী জানান, আদালত কর্তৃক নিবন্ধন বাতিল এই উপমহাদেশে একটিও নেই। আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের নজির এই ভারতীয় উপমহাদেশে আর দ্বিতীয়টি নেই, এইটি প্রথম। এবং জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে, ইলেকশন কমিশন বাতিল করেনি। ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে। এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র। জামায়াতের প্রতীক বিষয়ে সুপ্রিম কোর্টের ফুল কোর্টের প্রশাসনিক সিদ্ধান্তের পর জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেয় ইসি। নতুন করে কোনো প্রতীকের জন্য চাইলে আবেদন করতে পারবে জামায়াত। জামাত প্রতিষ্ঠার পর থেকেই দাঁড়িপাল্লা প্রতীক জামাত মার্কা হিসেবে বিবেচিত এবং সবসময় সংসদে আসন সংখ্যা নিশ্চিত করে সরকারেও অংশগ্রহণ করেছে এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। আজকে সেটির উপরে আংশিক শুনানি হয়েছে। এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল 9টায় 1 নম্বর আইটেম হিসেবে শুনানি হবে। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ। পরে চলতি বছরের 12ই মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দ্রুত বিচার সম্পন্ন করে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। বলেন, দলটি নিবন্ধন চিরতরে বাতিল করতে হবে, শুধু স্থগিত রাখা যথেষ্ট নয়, সেই সঙ্গে 15.5 বছর তাদের দুঃশাসনের সঙ্গী 14 দল এবং জাতীয় পার্টি নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করা এবং বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 30 কর্মদিবসের মধ্যে প্রকাশ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় সংগঠন। আমাদের সুস্পষ্ট দাবি, দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। বিগত 15.5 বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে 14 দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি কোনোভাবেই পেতে পারে না। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, যথাযথ প্রক্রিয়া ছাড়াই আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উদ্বেগজনক। জানান, বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব হচ্ছে তাতে বিচলিত ভারত। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবিও পুনর্ব্যক্ত করে দিল্লি। ছাত্র জনতার দাবির মুখে গতকাল 12ই মে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এর একদিন পর ভারতের এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। আগামী 17ই মে মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে। মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায়ের এদিন ধার্য করেন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সহকর্মী পঙ্কজ রায়ের তথ্য, ছবিতে জানাচ্ছেন আপন অপু। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে 17ই মে। 2 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ধার্য করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। আমরা বিশ্বাস করি যে এই মামলায় প্রসিকিউশন ন্যায় বিচার পাবে, কারণ আপনারা জানেন সরকার এই মামলাটিকে জনগুরুত্বপূর্ণ মামলা হিসেবে ট্রিট করেছেন। 17ই মে 2025 ইনশাআল্লাহ আসছে শনিবার এই মামলার রায় প্রচার এবং প্রকাশের। বিশেষ পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, যুক্তিতর্ক উপস্থাপনে প্রধান আসামি হিটু শেখ সহ সবার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণরূপে সক্ষম হয়েছে। আমরা আশা করছি যে রাষ্ট্রপক্ষ এই মামলায়
আমরা ন্যায় বিচার পাবো। প্রধান অভিযুক্ত হিটু শেখের ফাঁসি সহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আসিয়ার মা। আমি সরকারের কাছে আশা করতেছি যে প্রথম আসামি হিটু শেখের জন্য ফাঁসি হয় এবং তিনজন যে যারা বাকি তিনজন এর জন্য সর্বোচ্চ শাস্তি হয়, এইটুকুই আমি সরকারের কাছে আবেদন করতেছি, এতে আমি খুশি। এর আগে জেলা কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়। এই মামলায় বাদী সহ 29 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে দুটি বিভাগে বিভক্ত করার প্রতিবাদে আগামীকাল বুধবার থেকে 3 দিনের কর্মবিরতি ঘোষণা করেছে সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীদের প্ল্যাটফর্ম এনবিআর ঐক্য পরিষদ। মঙ্গলবার এনবিআর এর প্রধান কার্যালয়ের সামনে এক অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু এই কর্মসূচি ঘোষণা করেন। এনবিআর সংস্কার কমিটির সুপারিশ উপেক্ষা করে এনবিআরকে বিভক্ত করার সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ করে কর্মকর্তা কর্মচারীরা। আগামীকাল বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা, বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 3টা এবং শনিবার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানায় কর্মকর্তা কর্মচারীরা। এনআইডি সার্ভারে লগইনে ওটিপি না আসা সংক্রান্ত সমস্যার কারণে বন্ধ থাকার প্রায় 8.5 ঘন্টা পর সচল হয়েছে এনআইডি সেবা কার্যক্রম। বুধবার সকাল থেকে নির্বিঘ্নে সেবা পাবেন নাগরিকেরা। মঙ্গলবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সার্ভারে লগইনে ওটিপি সংক্রান্ত সমস্যা সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত চলমান ছিল। এ সময় অনলাইন কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। সারাদিন ভোগান্তির পর ওটিপি সমস্যা সমাধান হয়েছে বলে জানান তিনি। এই কর্মকর্তা আরও জানান, সকাল থেকে যে আবেদনগুলো পাঠানো হয়েছে সেগুলো এখন ক্লিয়ার করা হচ্ছে। বুধবার সকাল থেকে নাগরিকেরা নির্বিঘ্নে এনআইডি সেবা পাবেন। জুলাই গণহত্যা প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর কার্যালয়। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা সই করা এক প্রতিবাদ ও বিবৃতিতে এমনটা দাবি করা হয়েছে। এই প্রতিবাদ ও বিবৃতিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। চিফ প্রসিকিউটর কার্যালয় গতকাল সোমবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানানো হয়, যা বাংলাদেশের কিছু গণমাধ্যম চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে সংবাদ পরিবেশন করে। গণমাধ্যম বলছে যে চিফ প্রসিকিউটর জুলাই মাসে গণহত্যা হয়নি বলে মন্তব্য করেছেন। এ ধরনের সংবাদ স্পষ্টতই চিফ প্রসিকিউটরের বক্তব্যের বিকৃতি এবং অপপ্রচার বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফরে দুদেশের দ্বিপাক্ষীয় বিষয়গুলো প্রাধান্য পাবে। ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে কথা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি। মঙ্গলবার গণমাধ্যমকে বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় মেট্রো রেলের বিষয়ে জাপানের আগ্রহের কথাও বলেন তিনি। আগামী 15ই মেতে টোকিওতে বাংলাদেশ জাপান 6ষ্ঠ ফরেন অফিস কনসালটেন্সি অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করেন রাষ্ট্রদূত। এ সময় মানবিক করিডোর প্রসঙ্গে তিনি বলেন, টেকসই ও কার্যকরী হলে এটি ভালো উদ্যোগ। We are now planning the second and the third metro lines, and the process is on the right track, as well as in the deep sea port in Matabali. Human aid corridor is desirable, of course, if it's doable. লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনি আল মঈন ইসলামী একাডেমি নামের একটি কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত 7 বছরের শিশু সানিম হোসেন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ও জেলার রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের হুমায়ুন কবিরের ছেলে। মাদ্রাসার প্রধান মাওলানা বশির উদ্দিন জানায়, সামির টয়লেটে প্রবেশ করার দীর্ঘ সময় পরও বের না হওয়ায় দরজা ভেঙে দেখা যায় সে গলায় গামছা দিয়ে টয়লেটের ভেতর ঝুলে আছে। তাকে কোনো প্রকার নির্যাতন করা হয়নি বলেও জানায় তিনি। কিন্তু পুলিশ জানায়, নিহত শিশুর
শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে তাকে মারধর করা হয়েছে। মাদ্রাসা থেকে মাহমুদুর রহমান নামে অভিযুক্ত এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ। সিসিটিভি দেখলাম, সে তো ছুটির পরে মসজিদে গেছে, সবার সাথে নামাজ পড়ার পরে সবাই খানা খেতে বসছে, তো দেখলাম তো একটা গামছা নিয়ে। দেখছেন